আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বাংলা সাহিত্যের উপরে ক্লাস নেব এবং বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ টপিকস যেটা ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সাহিত্য। আমরা জানি যে আমাদের যে বাংলাদেশের যে সাহিত্য, বাংলাদেশ যে পর্ব অর্থাৎ 47 পরবর্তী যে সাহিত্য, সেই সাহিত্যের স্তরটা বা ভিত্তিটা কিন্তু গড়ে দেয় এই ভাষা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই দুইটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে। তো আজকে এবং এটা কিন্তু আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেখান থেকে কিছু প্রশ্ন সলভ করব এবং একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমি আশা করি যে আমাদের এই ক্লাসটায় আপনারা উপকৃত হবেন। তো আমি চাবো যে আমরা একটু শেয়ার করব এবং আমরা কমেন্টস করব। তো আমরা সরাসরি ক্লাসে যাই। আমরা আহ, আমরা এখানে কিছু প্রশ্ন ডিজাইন করছি। তো আমরা এখানে প্রথম প্রশ্নটা আমরা সিলেক্ট করছি যে বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে, বিভিন্ন সময় পরীক্ষায় আসছে। যেমন আমাদের এই যে প্রশ্নটা এখানে কিন্তু আছে 43তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। বিসিএস সহ আমাদের যে অন্যান্য যে চাকরিগুলো আছে, ব্যাংক, বিসিএস সহ 10 থেকে 20 গ্রেডের যে যত পরীক্ষা আছে, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন হয়। তো আমরা সেইভাবে একটু ডিজাইন করছি যে বিভিন্ন লেভেলের অর্থাৎ বিসিএস থেকে শুরু করে অন্যান্য স্তরের বিভিন্ন লেভেলের যে প্রশ্নগুলো আসছে বারবার, সেইগুলো আমরা একটু সাজানোর চেষ্টা করছি। তো আমরা সেইগুলো একটু সলভ করব। তো আপনারা একটু কমেন্টস করেন বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে অপশন আছে অগ্নিসাক্ষী, সিলিকোটার সেপাই, আরেক আরেক ফাল্গুন, অনেক সূর্যের আশা। আমাদের অপশন অনুযায়ী আমরা আপনারা একটু কমেন্টস করেন, আমি একটু দেখি যে এই তো মোটামুটি এটা এটা আসলে আমাদের অনেকবার পরীক্ষা আসছে এবং যারা আমাদের চাকরির প্রস্তুতির ভিতরে আছি তারা আমরা জানি এটা আমাদের কমন প্রশ্ন। আপনারা কিন্তু সবাই সঠিক উত্তর করছেন, যেমন ইসমাত জাহান হানি গ উত্তর করছেন, তারপরে মিতা সরকার গ, আহ, আহ, কুলসুম সি, এই তো মোটামুটি মাহবুবা মিম গ। তার মানে আমরা আপনাদের উত্তর অনুযায়ী আমরা পাচ্ছি যে এটা আরেক ফাগুন হচ্ছে গ, তাই তো? তো এখন আরেক ফাগুন আমরা জানি যে এটা জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। জহির রায়হানের উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক। আমরা জানি যে বাংলাদেশ প্রথম ভাষা আন্দোলন উদযাপন 55 সালে, যখন ভাষা আন্দোলন অর্থাৎ ভাষা আন্দোলনের 3 বছর পরে যখন ভাষা আন্দোলন উদযাপন করা হচ্ছে, সেই সময় সরকারি যে বাধা, ভাষা 55 সালের উদযাপনের উপরে ভিত্তি করে সেই সময় সরকারি পক্ষ থেকে যে বাধার সৃষ্টি হয়, তারই প্রেক্ষাপটে জহির রায়হান রচনা করছেন আরেক ফাগুন। এখানে আমরা অন্যান্য অপশনগুলো কিন্তু আমরা জানি, যেমন অগ্নিসাক্ষী আসলে আমাদের এইভাবে কোনো বই আমরা পাই না, সরাসরি অগ্নিসাক্ষী দিয়ে আমরা কোনো বই পাই না। তবে আমরা এখানে অরুণোদয়ের অগ্নিসাক্ষী বলে আমরা একটা চলচ্চিত্র পাই। অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র। আমরা জানি যে সুভাষ দত্তের পরিচালনায় অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র। এটা 1972 সালে এই চলচ্চিত্রটি কিন্তু, এই সিনেমাটি কিন্তু তৈরি হয়। আর আমরা খ অপশনে দেখছি, খ অপশনে সিলিকোটার সেপাই এটা আমাদের সবারই জানা আছে। এটা কোন সময়ের রচনা? এটা হচ্ছে আমরা জানি যে 1969-এর গণ অভ্যুত্থান এর উপরে ভিত্তি করে রচনা করছেন আখতারুজ্জামান ইলিয়াস। এটা কিন্তু প্রকাশিত হচ্ছে 1986 সালে। এই সিলিকোটার সেপাই কিন্তু প্রকাশিত হচ্ছে, কিন্তু তিনি প্রেক্ষাপট নিয়েছেন 1969 সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। এখান থেকে কিন্তু বিভিন্ন স্টাইলের প্রশ্ন হয়। যেমন এখানে সিলিকোটার সেপাই থেকে কিন্তু প্রশ্ন হয় এভাবে যে সিলিকোটার সেপাই উপন্যাসের প্রধান চরিত্র কি বা চরিত্রগুলা কি? আমরা জানি যে এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে ওসমান বা আনোয়ার, কিংবা এই উপন্যাসের আরেকটা বিখ্যাত চরিত্র আছে হাড্ডি
হাড্ডি খিজির, হাড্ডি খিজির। এইভাবে কিন্তু অর্থাৎ চরিত্র দিয়ে, সময় দিয়ে, প্রকাশ সাল দিয়ে কিন্তু এক একটা বিষয় থেকে কিন্তু মানে সাহিত্যকর্ম থেকে কিন্তু প্রশ্ন হয়। তো আমরা যদি একটা অপশন দেখে তার খুঁটিনাটিগুলো যদি জেনে নেওয়ার চেষ্টা করি বা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের একটু সহজ হয়। যেমন অনেক সূর্যের আশা, অনেক সূর্যের আশা আমরা জানি যে এটা হচ্ছে দেশভাগকে কেন্দ্র করে, দেশভাগকে কেন্দ্র করে, দেশভাগকে কেন্দ্র করে, অর্থাৎ দেশভাগ বলতে 1947 সালে দেশভাগকে কেন্দ্র করে, শুধু দেশভাগ নয়, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দেশভাগকে কেন্দ্র করে এই সাহিত্য কর্মটি তৈরি। এটা এটা সর্দার জয়নুদ্দিন, আমরা চিনি সর্দার সর্দার জয়নুদ্দিন, সর্দার জয়নুদ্দিনের সাহিত্যকর্ম অনেক সূর্যের আশা, সেটা তিনি দেশভাগকে কেন্দ্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিনেমা, এটা হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান, এটা হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, এটা আমরা দেখছি অনেক সূর্যের আশা, এটা দেশভাগকে কেন্দ্র করে, অর্থাৎ 1947 সাল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে সাহিত্যকর্মগুলো তৈরি। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আরেক ফাল্গুন, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে এখানে আপনারা সবাই সঠিক উত্তর করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমি এইভাবে রেখে দিচ্ছি, আপনারা প্রয়োজন হলে এটা পিডিএফ পেয়ে যাবেন। আমরা এগুলা মুছবো না, এইভাবে থাকবে, আপনারা পরবর্তীতে পিডিএফ পেয়ে যাবেন, আপনাদের পিডিএফ দেওয়া হবে। আমরা 2 নম্বর প্রশ্নে একটু যাই। 2 নম্বর প্রশ্ন দেখছি আমাদের ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি? ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি? এখানে অপশনগুলো আছে। তার আগে আমরা দেখি, এটা বাংলাদেশ বেতার উপসহকারী প্রকৌশলী 18 সালের প্রশ্ন একটা, এবং এটা কিন্তু শুধু 1 সালের প্রশ্ন না, এটা অনেকবার প্রশ্ন আসছে যে বাংলাদেশের রচিত বা ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ভাইয়ের রক্তে রাঙানো, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, স্মৃতির মিনার, বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, অপশনগুলো আছে। আপনারা একটু উত্তর করে ফেলেন, কমেন্টস করে ফেলেন, দেখি, আমি একটু দেখি, তারপরে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু এটার কমেন্টস করেন। এই তো রিজন, রিজন ইবনে তাজিম উত্তর করছেন খ, তাজিম উত্তর করছেন খ। আপনারা আরো দুই একজন কমেন্টস করেন, আমরা একটু দেখি। আপনারা 2-1 কমেন্টস করেন, আমরা দেখি যে আমাদের এখানে অপশন অনুযায়ী বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কোনটা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা অপশন হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো। আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা আমরা জানি যে এটা কিন্তু 1952 সালে, 1952 সালেই কিন্তু এটা আমার ভাই রক্তে রাঙানো যে গান, আমরা মূলত গান হিসেবেই চিনি, এই গান কিন্তু 1952 সালেই রচিত হচ্ছে। আব্দুল গফফার চৌধুরী, আব্দুল গফফার চৌধুরী এই গানটি লিখছেন, এবং এখান থেকে, এই গান থেকেই, আমার ভাই রক্তে রাঙানো এই গান থেকেই কিন্তু বিভিন্ন স্টাইলের প্রশ্ন হচ্ছে যে এই গানটির গীতিকারকে, প্রথম সুরকারকে, এবং চূড়ান্ত বা শেষ সুরকারকে, এইভাবে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন হয়েছে। আমার ভাই রক্তে রাঙানো গানটির গীতিকার আব্দুল গফফার চৌধুরী, কিন্তু এটার সুরকার অর্থাৎ প্রথম সুরকার আমরা জানি যে আব্দুল লতিফ, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। এবং চূড়ান্ত, এটা কিন্তু 1952 সালেই তিনি সুর করছেন, কিন্তু চূড়ান্ত এবং শেষ সুরকার 1954 সালে যে সুর করছেন তিনি আলতাফ মাহমুদের এই গানের চূড়ান্ত এবং সর্বশেষ সুরকার। এই আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটাও কিন্তু 1952 সালেই এই গানটা কিন্তু, এই কবিতাটা কিন্তু রচিত হচ্ছে। এবং এটার রচয়িতা কে যেন আমরা মোটামুটি সবাই জানি, এটা মাহবুব আলম, ভাষা সৈনিক এবং কবি মাহবুব আলম চৌধুরী, তিনি লিখছেন আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তবে এই দুইটা 1952 সালে রচিত হলেও এই কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটাকে কিন্তু প্রথম কবিতা হিসেবে সম্মানিত করা হয়, অর্থাৎ এইটাই আগে লেখা হয় সাল অনুযায়ী। স্মৃতির মিনার এটা কিন্তু আমাদের যে প্রথম শহীদ মিনার ভেঙে দেওয়া হয়, প্রথম শহীদ মিনার তৈরি করা হয় এবং সরকার সেটা ভেঙে দেয়, সেই ভাঙারকে কেন্দ্র করে এইটা যে কবিতা রচিত হয় সেটাই কিন্তু হচ্ছে স্মৃতির মিনার কবিতা। এবং এটা লিখছেন কিন্তু আলাউদ্দিন আল
আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ তিনি লিখছেন স্মৃতির মিনার কবিতা, অর্থাৎ আমাদের শহীদ মিনার ভাঙার প্রতিবাদে তিনি লিখছেন আলাউদ্দিন আল আজাদ। এবং বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, এটা আমাদের অনেকের পরিচিত কবিতা এবং অনেকের মুখস্থও আছে। বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, এটা কিন্তু শামসুর রহমানের লেখা। শামসুর রহমানের লেখা কবিতা। এটা আমরা জানি যে নিজ বাসভূমে, আমাদের যে একটা বিখ্যাত কবিতা আছে নিজ বাসভূমে, যেটা 1970 সালে প্রকাশিত হয়। 1970 সালে প্রকাশিত হয় নিজ বাসভূমে। সেই কাব্যেরই একটি কবিতা হচ্ছে বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা। তাহলে এখানে আপনারা সবাই কমেন্টস করছেন এবং সেই অনুযায়ী কিন্তু এটা মানে আপনাদের উত্তরগুলো ঠিক আছে আর কি। আমাদের আলোচনার প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো থ্যাংক ইউ, আপনারা যারা সঠিক উত্তর করছেন ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করবেন আমরা আশা করি, তাহলে আমাদের এই ক্লাসটা আরো ফলপ্রসূ হবে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন, মাগো ওরা বলে কবিতাটা কার লেখা? মাগো ওরা বলে কবিতাটা কার লেখা? এখানে আমাদের পরিবার পরিকল্পনার একটা প্রশ্ন আসছে 2002 সালে, 20 সালে একটা পরীক্ষায় আসছে পরিবার পরিকল্পনা, মাগো ওরা বলে কবিতাটা কার লেখা? এখানে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আব্দুল মান্নান সৈয়দ, আবু জাফর ওবায়দুল্লাহ, বেলাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, সবারই কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা আছে। তবে আমাদের যে ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা মাগো ওরা বলে, এই কবিতাটা কার? আপনারা একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি। আপনারা একটু কমেন্টস করেন, আপনারা বেশি কমেন্টস করেন, আপনারা সবাই কমেন্টস করেন, তাহলে আমাদের এই ক্লাসটা কিন্তু আরো ফলপ্রসূ হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মাগো ওরা বলে কবিতাটা কার লেখা? মাগো ওরা বলে কবিতাটা কার লেখা? আপনারা একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি। এখানে আপনারা উত্তর করছেন, আব্দুল জলিল উত্তর করছেন খ, থ্যাংক ইউ। জহিরুল ইসলাম পরের, আচ্ছা জহিরুল ইসলাম, তারপরে হচ্ছে আরিশা 3 খ, সময়ের লিপিকার 3 খ, থ্যাংক ইউ। তো আমরা এটা আমাদের একটা মোটামুটি একটা সবারই একটা কমন প্রশ্ন, অনেকবার এই প্রশ্ন পরীক্ষায় আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যেটা উত্তর করছেন সেই অনুযায়ী আমাদের উত্তর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা মাগো ওরা বলে। মাগো ওরা বলে কবিতাটি সাত নরিহার, আবু জাফর ওবায়দুল্লাহর সাত নরিহার কাব্যের একটা বিখ্যাত কবিতা এই আবু জাফর ওবায়দুল্লাহর মাগো ওরা বলে কবিতাটি। কিন্তু আমাদের বাকি সবারই কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা কিন্তু আছে, যেমন আব্দুল মান্নান সৈয়দের মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা 21শে ফেব্রুয়ারি। আব্দুল মান্নান সৈয়দের কিন্তু 21শে ফেব্রুয়ারি একটা বিখ্যাত কবিতা আছে। বেলাল চৌধুরীর মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়, বেলাল চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক নয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কবিতা আছে 32 নম্বর। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা বেলাল চৌধুরীর 32 নাম্বার, এটা একটা বিখ্যাত কবিতা। নির্মলেন্দু গুণের একাধিক কবিতা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। 21শে ফেব্রুয়ারি তারও একটি বিখ্যাত কবিতা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তাহলে আমাদের যে মাগো ওরা বলে কবিতাটি হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা, সাত নরিহার কাব্যের অন্তর্ভুক্ত। তবে আপনাদের পরিচিত এবং এই প্রশ্নটাও কিন্তু একাধিকবার আসছে আবু জাফর ওবায়দুল্লাহর সম্পর্কে, যে আবু জাফর ওবায়দুল্লাহ মাগো ওরা বলে কবিতা বাদে কিন্তু আরেকটা বিখ্যাত কবিতা আছে আমাদের মোটামুটি সবারই জানা, সেটা আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহর আরেকটি কিন্তু বিখ্যাত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। তো আপনারা উত্তর দেখছি যে আরো অনেকেই উত্তর করছেন, সারোয়ার উত্তর করছেন 3 খ, তো থ্যাংক ইউ। জলি আক্তার শাপলা উত্তর করছেন আবু জাফর ওবায়দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের।
তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখান থেকে শর্ট করে নিয়ে আসা, আমাদের উত্তর করার সিস্টেম হচ্ছে শর্ট করে নিয়ে আসা, অপশনগুলো ছোট করে নিয়ে আসা, অপশনগুলো বাছাই করে ছাঁটাই করে নিয়ে আসা। যেমন আব্দুল মান্নান সৈয়দের যে কবিতাগুলো আছে কিংবা নির্মলেন্দু গুণের যে কবিতাগুলো আছে যদি আমাদের জানা থাকে সেখান থেকে অপশন আমরা পারি সবাই। আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন আমরা দেখি, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? এবার আমরা উপন্যাস, আচ্ছা আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপন্যাস দেখলাম কিংবা গল্প, নাটক এগুলো আমরা হয়তো পাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র অর্থাৎ চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এইগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। তো আমাদের এখানে প্রশ্ন 4 নাম্বার, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? এখানে অপশন আছে কখনো আসেনি, আবার তোরা মানুষ হ, জীবন থেকে নেওয়া, এবং এটা এটা আসলে সময় হবে না, এটা হবে হচ্ছে সঙ্গম। সঙ্গম। তো এই যে আমাদের অপশন অনুযায়ী ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, আমাদের একটা জিনিস একটু মাথায় রাখার দরকার, আমাদের যে ভাষা আন্দোলনের যে ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্যটা, এই প্রথম পর্বের সাহিত্যের ভিত কিন্তু তৈরি হয় জহির রায়হানকে কেন্দ্র করে। জহির রায়হান কিন্তু ভাষা আন্দোলনের সকল শাখায় কিন্তু তিনি একটা ভিত তৈরি করে দেন। তিনি সিনেমা, গল্প, উপন্যাস, ঠিক আছে, এই সকল শাখায় কিন্তু তিনি ভিত তৈরি করে দিয়ে যান এবং বিখ্যাত বিখ্যাত আমরা জানি যে জহির রায়হানের কিন্তু একটা বিখ্যাত ছোট গল্প আছে, অনেকের পড়া আছে, 21-এর গল্প, তার একটা বিখ্যাত ছোট গল্প কিন্তু। তো ছোট গল্প, উপন্যাস, সিনেমা সকল জায়গায় কিন্তু জহির রায়হানের একটা অবদান আছে। তো আমাদের এই প্রশ্ন অনুযায়ী 4 নম্বর প্রশ্ন, চলচ্চিত্র কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র এই তো সবারই হয়েছে, রেজন ইবনে তাজিম, ঘ, তারপরে হচ্ছে ঐশ্বরিয়া, ঘ, আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ না, এটা হবে না। আকলিমা উত্তর দিয়েছেন আবার তোরা মানুষ হ, এটা হবে না। আচ্ছা ঠিক আছে, জেরিন আক্তার, ঘ, সময়ের লিপিকর, ঘ। থ্যাংক ইউ, সবাই তো ঘই উত্তর করছেন। তো আমাদের জহির রায়হানের আমি বলছি যে জহির রায়হানের সিনেমা, জহির রায়হান কিন্তু বিখ্যাত পরিচালক আমরা সবাই জানি, তবে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য নিয়েও কিন্তু তিনি সিনেমা করছেন। আমরা একটু যদি অপশনগুলো দেখি, কখনো আসেনি, কখনো আসেনি এটা কিন্তু পরিচালক হিসেবে জহির রায়হানের প্রথম সিনেমা, কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক নয়, এটা একটা সামাজিক সিনেমা। পরিচালক হিসেবে হিসেবে জহির রায়হানের প্রথম চলচ্চিত্র, জহির রায়হানের প্রথম চলচ্চিত্র কখনো আসেনি। এটা তিনি এটা পরিচালনা করছেন 1961 সালে। 1961 সালে কখনো আসেনি এই সিনেমাটা কিন্তু তিনি 61 সালে, এটা তার প্রথম সিনেমা। জহির রায়হানের আরেকটি সিনেমা হচ্ছে সঙ্গম, এটা 1964 সালে, এটা তিনি 64 সালে এটা পরিচালনা করছেন। তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে, সঙ্গম মনে রাখতে হবে, সঙ্গম এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বাংলা সাহিত্যের, বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন সিনেমা, অর্থাৎ সমগ্র পাকিস্তান তথা বাংলাদেশের প্রথম রঙিন সিনেমা, প্রথম রঙিন চলচ্চিত্র, এটা 64 সালে, তিনি সিনেমাটি, সবগুলোই কিন্তু জহির রায়হানের। আর জীবন থেকে নেওয়া এটা কিন্তু জহির রায়হানের, এটাই হচ্ছে আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক সিনেমা, ভাষা আন্দোলন ভিত্তিক সিনেমা, এটা আমাদের জহির রায়হানের। ঠিক আছে কি? এখন একটু জরুরি একটা মেসেজ আসছে। আচ্ছা,
আবার তোর এখানে অপশন আছে আবার তোরা মানুষ হয়, এটাও কিন্তু একটা সিনেমা, কিন্তু এটা ভাষা আন্দোলন ভিত্তিক সিনেমা না, এটা আমরা জানি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। এবং আমরা জানি যে এটা হচ্ছে এটা এই আবার তোরা মানুষ বিভিন্ন ভাবে পরীক্ষায় আসছে। আবার তোরা মানুষ এটা আমরা জানি যে খান আতাউর রহমান, খান আতাউর রহমান, খান আতাউর রহমান এর পরিচালনায় এটা মানে এই আবার তোরা মানুষ সিনেমাটি পরিচালিত হচ্ছে। বা এটা আমরা জানি যে এর ভিতরে আরেকটা প্রশ্ন আছে, এই মুক্তিযুদ্ধ ভিত্তিক আবার তোরা মানুষ হয় এই সিনেমার ভিতরে একটা বিখ্যাত গান আছে, এক নদী পেরিয়ে। এক নদী পেরিয়ে এই যে বিখ্যাত গানটি এই সিনেমারই কিন্তু এক নদী পেরিয়ে সিনেমাটি সরি গানটি কিন্তু এই আবার তোরা মানুষ হয় এইটারই এই সিনেমারই কিন্তু জনপ্রিয় বিখ্যাত মানে খুবই জনপ্রিয় গান। এই আবার তোরা মানুষ সরি এক নদী পেরিয়ে এই গানের গীতিকার এবং সুরকার কিন্তু খান আতাউর রহমান। খান আতাউর রহমান নিজেই কিন্তু এই গানের গীতিকার এবং সুরকার। তবে এই গানে কণ্ঠ দেন শাহনাজ বরকতুল্লাহ, বিখ্যাত, তিনি মারা গেছেন কিছুদিন আগে, শাহনাজ বরকতুল্লাহ। তাহলে আমরা চারটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে তিনটা অপশনই কিন্তু জহির রায়হানের, এবং তিনটা অপশনেরই কিন্তু তিনটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমাদের প্রথম সিনেমা হচ্ছে কখনো আসেনি, এবং আমাদের প্রথম রঙিন সিনেমা হচ্ছে সঙ্গম, এবং জীবন থেকে নেওয়া হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সিনেমা। আমরা যদি এইভাবে অপশনগুলো থেকে মানে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী যদি একটু মাথায় রাখি তাহলে ভালো হবে। আবার তোরা মানুষ হয় এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, এবং খান আতাউর রহমানের পরিচালনায় এটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এর বিখ্যাত গান যে গান থেকেও বিভিন্ন ভাবে পরীক্ষায় আসছে, বিভিন্ন সময় পরীক্ষায় আসছে। তো থ্যাংক ইউ, আপনারা এটা মোটামুটি সবাই উত্তর করছেন এবং সবার উত্তরই সঠিক। মাহবুবা আক্তার ঘ উত্তর করছেন, হাফেজ এমডি আব্দুল মান্নাফ উত্তর করছেন ঘ, রোকসানা আক্তার, এই তো মোটামুটি আমাদের যারা খোরশেদ আলম উত্তর করছেন ঘ। তো মোটামুটি যারা অ্যান্সার করছেন সবারটাই সঠিক হয়েছে। তো আমরা পরের প্রশ্নে যাই, আপনাদের এটা পিডিএফ থাকবে, আমাদের বোর্ডে যেটা আছে সেটা কিন্তু এটা পিডিএফ থাকবে, আপনারা সেই পিডিএফও পাবেন, এবং এখান থেকেও যতটুকু সম্ভব আপনারা কিন্তু নোট করে ফেলবেন। আমরা পরের প্রশ্নে, আমরা এতক্ষণ ভাষা আন্দোলন ভিত্তিক কয়েকটি প্রশ্ন একটু সলভ করার চেষ্টা করছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরের প্রশ্নটি মুক্তিযুদ্ধের ভিত্তিতে রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধের ভিত্তিতে রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? আমরা এখানে দেখছি যে প্রশ্নটা আসছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক 2021 সালের প্রশ্ন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক পদে আসছে এই প্রশ্নটি। তো 5 নম্বর প্রশ্নের উত্তর আপনারা একটু অ্যান্সার করেন, কমেন্টস করেন, আমরা একটু দেখি। আপনারা সবাই একটু কমেন্টস করবেন, আপনারা যারা আছেন সবাই একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি। আমাদের 5 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের ভিত্তিতে রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? আমরা এখানে দেখছি অপশন আছে জলাঙ্গি, নেত্রপথ, চৌরসন্ধি এবং ডিগবাজি। আমরা এটা হচ্ছে শওকত ওসমানের রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আমরা জানি যে শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একাধিক উপন্যাস আছে, বিশেষ করে 4টি উপন্যাস আমরা মানে তার বিখ্যাত 4টি উপন্যাস আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। আমরা যদি একটু দেখি, যেমন নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি, কিংবা আমরা এভাবে লিখতে পারি জলাঙ্গি। 4টা উপন্যাসের কথা বলছি, আরেকটা উপন্যাসের নাম আপনারা কমেন্টসে লিখবেন। আমি কিন্তু লিখছি 3টা মুক্তিযুদ্ধ ভিত্তিক শওকত ওসমানের যে 4টি উপন্যাস আছে, আমি 3টা লিখছি, আপনারা আরেকটা লিখবেন।
তো আমি যে তিনটা লিখছি আপনারা আরেকটা কমেন্টসে লিখবেন। আমি চাই যে আপনারা আরেকটা কমেন্টসে লিখেন যে 4টি উপন্যাস, তার মধ্যে 1 নাম্বারটা আপনারা লিখবেন। আমি বাকি বাকি 3টা আমি লিখছি, আপনারা একটা কমেন্টসে লিখবেন। তো আমরা এখানে এই যে আমি 3টা লিখছি তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আসলে চলে আসছে জলাঙ্গি। জলাঙ্গি। এখন নেত্রপথ, এটা কিন্তু তার ছোট গল্প। নেত্রপথ হচ্ছে তার একটা ছোট গল্প গ্রন্থ, ছোট গল্প গ্রন্থ। এই গ্রন্থ কিন্তু শওকত ওসমানের গল্প গ্রন্থ, শওকত ওসমানের কিন্তু শওকত ওসমানের গল্প গ্রন্থ। এটা এখানে 33টির মতো গল্প আছে, 33টির মতো গল্প এই নেত্রপথ গল্প গ্রন্থে, এবং এটাও শওকত ওসমানের বিখ্যাত গল্প গ্রন্থ। আপনারা কিন্তু 1 নম্বরের উত্তর কিন্তু আপনারা লিখবেন। 4টা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের কথা বলছি আমি। তো আমি 3টা লিখে দিছি, একটা কিন্তু আপনারা কমেন্টস করবেন। অলরেডি কিন্তু আমাদের মিতা সরকার কমেন্টস করছে জাহান্নাম হইতে বিদায়। মিতা সরকার কিন্তু কমেন্টস করছে জাহান্নাম হতে বিদায়। তো আপনারা 1 নাম্বারটা কমেন্টস করবেন, তারপর আমি বলবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, চতুর্থটি মানে 1 নাম্বারে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চৌরসন্ধিও কিন্তু শওকত ওসমানের আরেকটি উপন্যাস। চৌরসন্ধি তার এটা হচ্ছে একটা সামাজিক উপন্যাস, এবং এটা কিন্তু শওকত ওসমানেরই উপন্যাস। শওকত ওসমানের চৌরসন্ধি একটি সামাজিক উপন্যাস। ডিগবাজি শওকত ওসমানের নয়। ডিগবাজি আদনান মুকিতের এটা হচ্ছে হাসির গল্প। আদনান মুকিতের হাসির গল্প। প্রথম আলোর সহযোগী সম্পাদক হিসেবে আদনান মুকিত দায়িত্ব পালন করেন, এবং তিনি সাহিত্যিক হিসেবেও মোটামুটি পরিচিত। তারই হাসির গল্প হচ্ছে ডিগবাজি। তো আমরা এখানে যে তিনটা অপশনই আমরা দেখতে পাচ্ছি শওকত ওসমানের। তার মধ্যে ছোট গল্প, এটা হচ্ছে সামাজিক উপন্যাস, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জলাঙ্গি। তো এখন আপনারা অলরেডি সবাই উত্তর করছেন, অসংখ্য ধন্যবাদ। মিতা সরকার, তারপর জেরিন আক্তার জাহান্নাম হইতে বিদায়, সময় লিপিকর জাহান্নাম হতে বিদায়। তাহলে আমরা 1 নাম্বারটা পাচ্ছি কি জাহান্নাম হইতে বিদায়। এটা তার প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টস করার জন্য। আপনারা একটু কমেন্টস করবেন এবং একটু শেয়ার করবেন, তাহলে এই ক্লাসটা আরো ফলপ্রসূ হবে। আমরা পরের প্রশ্নে যাই। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি। অপশন অনুযায়ী মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি, 6 নম্বর প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আমাদের এখানে এই প্রশ্নটা আসছে সিটিজের অডিটর পদে 22 সালের প্রশ্ন এটা। আমরা এখানে অপশন গুলো দেখতে পাচ্ছি যে কাবিলের বোন, প্রতিদিন একদিন, আর্তনাদের বিবর্ণ, আরেকটা অপশন আছে কোনটি নয়। এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনাদের কমেন্টসে একটু লিখতে হবে। আপনারা একটু কমেন্টসে লিখেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক অপশন অনুযায়ী মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আপনারা একটু কমেন্টস করেন, আমি একটু আপনাদের কমেন্টস পড়ি। যে অপশন অনুযায়ী কাবিলের বোন, প্রতিদিন একদিন, আর্তনাদের বিবর্ণ এবং কোনটি নয়। আপনারা একটু কমেন্টস করেন, আমি দেখি। আব্দুল জলিল 2 সৈনিক, তো আমরা ওই প্রশ্ন থেকে চলে আসছি। আপনি বর্তমান 6 নম্বর প্রশ্নের কমেন্টস করেন, 6 নম্বর প্রশ্নের কমেন্টস করেন। এই তো জহিরুল ইসলাম কমেন্টস করছেন 6 কাবিলের বোন। তারপরে আপনারা আরো কমেন্টস করেন, আমরা একটু দেখি। কমেন্টস করেন। আমরা এখানে আমরা কাবিলের বোন আমরা জানি যে আল মাহমুদের, আমাদের যে আল মাহমুদের রচনা, আল মাহমুদের উপন্যাস, কাবিলের বোন আল মাহমুদের লেখা উপন্যাস। এবং আমরা জানি যে প্রতিদিন একদিন, এটা হচ্ছে প্রতিদিন একদিন, এটা হচ্ছে নাটক, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। এটা রচয়িতা হচ্ছে সাইদ আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক।
প্রতিদিন একদিন। তার মানে আমাদের অপশন কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আমরা কাবিলের বোন, এটা আল মাহমুদের উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক কিনা সেটা দেখব। এটা আমরা জানি যে আর্তনাদের বিবর্ণ, আর্তনাদের বিবর্ণ, আর্তনাদ, শুধু আর্তনাদ বলে কিন্তু আমাদের একটা শুধু আর্তনাদ শুধু আর্তনাদ বলে কিন্তু একটা উপন্যাস আছে শওকত ওসমানের কিন্তু শুধু আর্তনাদ বলে একটা উপন্যাস আছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে আর্তনাদের বিবর্ণ। আর্তনাদের বিবর্ণ কিন্তু আমরা জানি যে এটা একটা কাব্য গ্রন্থ, এটা একটা কাব্য। আর্তনাদের বিবর্ণ এটা হচ্ছে কাব্য গ্রন্থ। মাজহারুল ইসলাম, ডক্টর মাজহারুল ইসলামের একটি কাব্য হচ্ছে আর্তনাদের বিবর্ণ। তাহলে এটা কাব্য, এটা নাটক, আমাদের একটাই অপশন আছে, সেটা হচ্ছে উপন্যাস। তাহলে এটা উপন্যাস মানে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। অপশন অনুযায়ী একটাই উপন্যাস এবং সেটা হচ্ছে আল মাহমুদের উপন্যাস। তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কাবিলের বোন। তবে আল মাহমুদের কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে এবং সেটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস আছে কিন্তু আল মাহমুদের। আমরা জানি যে উপমহাদেশ, এটাও কিন্তু আল মাহমুদের একটা বিখ্যাত গ্রন্থ। এটা 1993 সালে এটা রচনা করেন। এটাও কিন্তু তার একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত উপন্যাস। তাহলে আমাদের অপশন অনুযায়ী আপনাদের উত্তর মোটামুটি যারা উত্তর করছেন, সময় লিপিকার ক, জামাল উদ্দিন ক, মাহবুবা খাতুন উত্তর করছেন এ, মাহবুবা মিম উত্তর করছেন ক, প্রীতি উত্তর করছেন ক, সোহেল সানি উত্তর করছেন ক, রেজন জামিল উত্তর করছেন। থ্যাংক ইউ। মোটামুটি আপনাদের সবারই উত্তর ক। আমরা আলোচনার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপন্যাস আছে একটা, তার মানে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কাবিলের বোন। আমরা পরের প্রশ্নে যাই। আমরা পরের প্রশ্ন দেখি। হাঙর নদী গ্রেনেড, অসংখ্যবার পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে হাঙর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতাকে। হাঙর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতাকে। এটা আমার মনে হয় যে এমন কেউ নাই যেটা এটা পারবে না। অপশন আছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, 22 সালের পরীক্ষায় আসছে। এখানে অপশন আছে সেলিনা হোসেন, সেলিনা পারভিন, দিলারা জামান এবং ইমদাদুল হক মিলন। তো এখানে যেটা বিষয়টা হয় যে আমাদের মানে এই যে সেলিনা হোসেন এবং সেলিনা পারভিন, তাড়াহুড়া করতে যে এই দুইটা অপশন নিয়ে কিন্তু কনফিউশন পড়ে যায় যে সেলিনা হোসেন না সেলিনা পারভিন। আশা করা যায় যে যারা প্রস্তুতির মধ্যে আছে তাদের এরকম ধরনের কনফিউশন হবে না, সমস্যা হবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে হাঙর নদী গ্রেনেড এত পরিচিত একটি উপন্যাস। হাঙর নদী গ্রেনেড 1976 সালে রচিত বা প্রকাশিত একটি উপন্যাস। হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা রচয়িতা, এই তো আপনারা উত্তর করছেন সেলিনা হোসেন ক। থ্যাংক ইউ। এই তো দ্রুত উত্তর করেন আপনারা, প্রীতি সেলিনা হোসেন, মাহবুবা আক্তার ক, জান্নাতুল ফেরদৌস জান্নাত ক, আব্দুল জলিল সাতের ক। থ্যাংক ইউ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সেলিনা হোসেনের কিন্তু আরো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে, যেমন তার কিন্তু যুদ্ধ নামে তার কিন্তু আরেকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে। সেটা তিনি 1998 সালে কিন্তু সেটা লিখছেন, যুদ্ধ উপন্যাস। তার সর্বশেষ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমরা জানি গেরিলা ও বীরাঙ্গনা। তার কিন্তু সর্বশেষ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তিনি এটা 2014 সালে লিখছেন, 2014 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখছেন। তার মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সেলিনা হোসেনের কিন্তু একাধিক আছে, শুধু হাঙর নদী গ্রেনেডটাই আমাদের মাথায় আসে, কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক কিন্তু আরো উপন্যাস আছে তার। তো তার মধ্যে সর্বশেষ তিনি লিখছেন গেরিলা ও বীরাঙ্গনা, একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ বা উপন্যাস। সেলিনা পারভিন মূলত আমাদের কাছে পরিচিত। সেলিনা হোসেন এবং সেলিনা পারভিন কনফিউশন যেহেতু হয়, আমরা একটু দেখি। সেলিনা পারভিন মূলত আমাদের যে শহীদ বুদ্ধিজীবী, সেলিনা পারভিন মূলত পরিচিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী হিসেবে, অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী সেলিনা হোসেন। আমাদের
মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত বিজয় 16ই ডিসেম্বরের মাত্র 3 দিন আগে এই সেলিনা পারভিনকে কিন্তু উঠিয়ে নিয়ে যান আলবদর বাহিনী এবং তাকে মেরে ফেলেন। এই যে মানে 13ই ডিসেম্বর সেলিনা পারভিন মারা যান। তবে তিনি তার আরেকটি কাজের জন্য আমাদের কাছে খুবই পরিচিত, সেটা হচ্ছে তিনি একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। সাহিত্য পত্রিকা, তার সাহিত্য পত্রিকাটার নাম ছিল শিলালিপি। শিলালিপি এই শিলালিপি এটা কিন্তু সাহিত্য পত্রিকা। এই পত্রিকার কারণেও কিন্তু তিনি পরিচিত। সেলিনা পারভিন মূলত এই শিলালিপির কারণেই আমাদের কাছে বেশি পরিচিত। দিলারা জামান, আমাদের এই দিলারা জামান মূলত এখানে অপশন দিতে হবে তাই দিয়েছে। দিলারা জামান মূলত পরিচিত হচ্ছে অভিনেত্রী হিসেবে, সিনেমা এবং নাটকে অভিনয় করেন, তার লেখালেখির বিষয়টা নাই। ইমদাদুল হক মিলনের গ্রন্থের সংখ্যা প্রায় 200। ইমদাদুল হক মিলনের গ্রন্থের সংখ্যা প্রায় 200-র বেশি তার গ্রন্থের সংখ্যা। তবে তার মধ্যে বেশ কয়েকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ আছে। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ যদি আমরা বলি, ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ যদি বলি, যেমন রাজাকার তন্ত্র তার একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। যেমন মহাযুদ্ধ তার একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। মহাযুদ্ধ তার একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। তারপরে যেমন কালো ঘোড়া তার আরেকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। অর্থাৎ একাধিক মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ আছে ইমদাদুল হক মিলনের। ইমদাদুল হক মিলনের গ্রন্থের সংখ্যা একাধিক, অসংখ্য গ্রন্থ তিনি লিখছেন। ইমদাদুল হক মিলন আমাদের বাংলা সাহিত্যে খুবই পরিচিত একজন সাহিত্যিক এবং তার সাহিত্যকর্ম থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসে। তো যাই হোক, আমাদের হাঙ্গর নদী গ্রেনেড, আমরা একটা মানে খুবই কমন একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। থ্যাংক ইউ। এখানে আপনারা যারা উত্তর করছেন সবারই উত্তরই ঠিক আছে। জহুরুল ইসলাম হায়াত লিখছেন, স্যার এত কিছু মনে রাখবো কি করে? মনে রাখেন কিভাবে? এটা পড়তে পড়তে হয়ে যায়, আপনারাও মনে রাখতে পারবেন। আপনারাও ক্লাসগুলো করেন, আমাদের সাথে একটু থাকেন, আপনারাও মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদের 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? আপনারা অপশন দেখে অ্যান্সার করবেন। এই প্রশ্নটা আসছে 43তম বিসিএস পরীক্ষায়। 43তম বিসিএস পরীক্ষায় একটা বড় প্রশ্ন আসছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি উপন্যাস রচনা করেন যেটা প্রকাশিত হয় 1972 সালে। উপন্যাসটির নাম কি? এখানে অপশন আছে, 43 বিসিএস পরীক্ষায় আসছে। এখানে অপশন আছে চৈতালি ঘূর্ণি, 52,053 গলি, 52 বাজার 53 গলি, রক্তের অক্ষর এবং 1971। তাহলে এখানে আপনারা একটু কমেন্টস করে ফেলেন, দেখি এটার উত্তর কি হতে পারে। চৈতালি ঘূর্ণি, 52 বাজার 53 গলি, রক্তের অক্ষর এবং 1971। আপনারা একটু কমেন্টস করেন, আমি একটু আপনাদের কমেন্টস গুলো পড়বো। আপনারা একটু কমেন্টস করেন দেখি। 8 নাম্বার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তারাশঙ্করের প্রথম কোনটি হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আপনারা উত্তর করেন। রেজওয়ান ইবনে তাজিম উত্তর করছেন ঘ। রেজওয়ান ইবনে তাজিম উত্তর করছেন ঘ। আমাদের কিন্তু আরো অপশন আছে, খেয়াল করতে হবে একটু। আমরা ওই যে বলছিলাম যে আমাদের অপশনগুলো বাদ দেওয়ার সিস্টেমটা শিখতে হবে। আমাদের এখানে প্রথম অপশন যেটা চৈতালি ঘূর্ণি, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস যেটা 1932 সালে প্রকাশিত হচ্ছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস, এটা সামাজিক উপন্যাস। মাসুম বেল্লা উত্তর করছেন এ। এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস না, এটা কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ চলাকালীন দেখছেন এবং উপন্যাস লিখছেন সেটা কিন্তু এটা না। চৈতালি ঘূর্ণি এটা 1932 সালে লিখছেন। খেয়াল করেন সালটা দেখলে হয়তো আপনাদের বুঝতে পারবেন। তারপরে সাইফুল লিপিকর ঘ,
সাইফুল ইসলাম রাজীব উত্তর দিচ্ছেন সি। আমরা একটু সি অপশনটা একটু দেখি। সি অপশনটা রক্তের অক্ষর, এটা 1978 সালে 1978 সালে লিখছেন রিজিয়া রহমান। রিজিয়া রহমানের 1978 সালে লেখা গ্রন্থ উপন্যাস রক্তের অক্ষর। এটা কিন্তু মূলত যে নারীদের যে অবদান, অর্থাৎ যে প্রান্তিক নারীদের যে সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধে যে তাদের যে অবদান, সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু লিখছেন রক্তের অক্ষর রিজিয়া রহমানের। 52 বাজার 53 গলি, এটা কিন্তু একক কোনো ব্যক্তির গ্রন্থ নয়। 52 বাজার 53 গলি এটা কিন্তু একক কোনো ব্যক্তির গ্রন্থ নয়, এটা একটা প্রবাদ। এই ধরনের কোনো উপন্যাস নাই, এটা একটা প্রবাদ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রাচীন ঢাকাকে নির্দেশ করার জন্য, প্রাচীন ঢাকাকে বোঝানোর জন্য 52 বাজার 53 গলি এরকম একটা প্রবাদ প্রচলিত আছে। কিন্তু 52 বাজার 53 গলি এই স্টাইলের একটা প্রশ্ন কিন্তু হয়, সেটা হচ্ছে 52 গলির এক গলি। 52 গলির এক গলি, 52 গলির এক গলি এই নামের কিন্তু একটা উপন্যাস আছে। 52 গলির এক গলি এই নামের কিন্তু একটা উপন্যাস আছে, সেটা লিখছেন কিন্তু রাবিয়া খাতুন। 52 গলির এক গলি, 52 বাজার 53 গলি এরকম ধরনের, এটা একটা প্রবাদ, জাস্ট এটা একটা প্রবাদ। এই নামের কোনো গ্রন্থ ওইভাবে নাই। তবে 52 গলির এক গলি রাবিয়া খাতুনের লেখা একটা উপন্যাস কিন্তু আছে, তবে সেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। তাহলে এখানে অপশনগুলো যদি দেখি তাহলে আমাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে 1971 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি। তবে এখানে একটা কনফিউশন হয়েছে, আপনারা এখানে কেউ একটু ভুল উত্তর দিচ্ছেন শুধু এই কারণে, না খ হবে না, এটা আসিফুজ্জামান আসিফ লিখছেন খ হবে স্যার, এটা খ হবে না, এটা 1971 হবে, 1971 হবে। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এটা একটু কনফিউশন হওয়ার কারণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে এবং একই সালে লেখা, এটা কিন্তু 71 সালে লিখছেন এবং 72 সালে প্রকাশিত হচ্ছে, 72 সালে প্রকাশ। তো 71 সালে প্রকাশিত কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটি উপন্যাস আছে, সেটা হচ্ছে একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। একটি কালো মেয়ের কথা, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক। অর্থাৎ এই দুইটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, আমাদের কারো ধারণা যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক শুধু একটা উপন্যাসই লিখছেন, কিন্তু আসলে একটা উপন্যাস লিখেননি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে দুইটি, একটা হচ্ছে একটি কালো মেয়ের কথা 71 সালে প্রকাশিত, আর 1971 সালে লিখছেন কিন্তু 72 সালে প্রকাশিত একটি উপন্যাস। তাহলে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই চারটা অপশন অনুযায়ী এই আপনাদের কিন্তু এই জায়গায় এসে কারোর উত্তরটা কিন্তু একটু ভুল হয়েছে, কারোর উত্তরটা ভুল হয়েছে। তো থ্যাংক ইউ। তারপরে আপনারা সবাই কমেন্টস করছেন, এজন্য ধন্যবাদ। আপনারা কমেন্টস করবেন, তাহলে আমাদের ক্লাসটা আরো ভালো লাগবে। আমরা পরের প্রশ্নে যাই। 71 চিঠি গ্রন্থের প্রকাশক কোন প্রতিষ্ঠান? 71 চিঠি গ্রন্থের প্রকাশক কোন প্রতিষ্ঠান? আমরা জানি যে 71 চিঠি মূলত মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন চিঠির সংকলন। 71 চিঠি মূলত বিভিন্ন চিঠির সংকলন, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে যে মুক্তিযোদ্ধারা তাদের মায়ের কাছে, বাবার কাছে বা পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে যে চিঠিগুলা পাঠিয়েছিলেন, সেই চিঠিগুলাকে পরবর্তীতে 2009 সালে
এটা একত্রিত করে অর্থাৎ সংগ্রহ করে এটা সম্পাদনা বই আকারে প্রকাশ করা হয়, সম্পাদনা করা হয়। এটাকে আমরা 71-এর চিঠি বলছি। তো এটা এই কাজটা করেন মূলত দুইটি প্রতিষ্ঠান। একটা হচ্ছে প্রথম আলো যে পত্রিকা, প্রথম আলো ও গ্রামীণ ফোন কোম্পানি। প্রথম আলো ও গ্রামীণ ফোন কোম্পানির যৌথ উদ্যোগে এই চিঠিগুলা সংগ্রহ করা হয় এবং 2009 সালে এটা প্রকাশ করা হয়। এটার সম্পাদনা পরিষদের প্রধান হিসেবে ছিলেন ঐতিহাসিক অধ্যাপক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এটা কিন্তু সম্পাদিত হয়। সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2009 সালে এই চিঠিগুলা কিন্তু সম্পাদিত হয়। এই 71-এর চিঠির বেশিরভাগ চিঠি মাকে উদ্দেশ্য করে লেখা। বেশিরভাগ চিঠি মাকে উদ্দেশ্য করে লেখা। বেশিরভাগ চিঠি মাকে নিয়ে লেখা, মাকে উদ্দেশ্য করে লেখা। তো এটা শুধু যে মাকে লিখছেন তা নয়, মানে এখানে 86টি চিঠি আছে। এখানে 86টি চিঠি আছে কয়টি? 86টি। 86টি চিঠির বেশিরভাগ চিঠি হচ্ছে মাকে নিয়ে লেখা। বাবা, ভাই, বোন, সন্তান, স্ত্রী, প্রিয়তমা সবাইকে নিয়েই লিখছেন, কিন্তু বেশিরভাগ চিঠি লেখা, 86টি চিঠির বেশিরভাগ চিঠি লেখা হচ্ছে মাকে। সন্তান চলে গেছেন যুদ্ধে এবং মাকে যে আবেগ ঘন যে চিঠিগুলো লিখছেন সেইগুলো সংগ্রহ করে সম্পাদনা করা হয় 71-এর চিঠি বলে। এখন এই বিষয়টা হচ্ছে, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন প্রকাশক এটা সম্পাদনা করে। এই প্রথম আলোর যে প্রকাশনা প্রতিষ্ঠান আছে, প্রথমা প্রকাশন, সেই প্রথমা প্রকাশন কিন্তু এটা সম্পাদনা করে। আপনাদের রিয়াজ আলী উত্তর করছেন প্রথমা প্রকাশন, সময় লিপিকার ক। তারপরে মিতা সরকার, প্রথমা প্রকাশন, থ্যাংক ইউ। তার মানে প্রথম আলোর যে প্রকাশনা প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানই হচ্ছে এটার সম্পাদনা করে 2009 সালে। তো আমরা পরের প্রশ্নে যাই একটু। পরের প্রশ্ন, এ গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতা কে? এ গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতা কে? এখানে মানে এই প্রশ্নটা আসছে আমাদের বাংলাদেশ ওয়েলস গ্যাস এবং মিনারেল কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই প্রশ্নটি আসছে যে এ গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতাকে। শুধু এই একটা পরীক্ষায় নয়, এই গোল্ডেন এজ আমরা জানি যে এই প্রশ্নটি একাধিক পরীক্ষায় আসছে। এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার পরে অনেকবার, এটা কিন্তু খুব আগের গ্রন্থ না, এটা কিন্তু অল্প সময়ের গ্রন্থ, মানে খুব কাছাকাছি সময়ের গ্রন্থ। তো এটা একেবারে আমাদের মানে 21 শতাব্দীর গ্রন্থ। তো এটা প্রকাশিত হওয়ার পরে কিন্তু একাধিক পরীক্ষা আসছে। শুধু যে একটা আমরা সাল লিখছি, একটা 11 সালের একটা পরীক্ষা আসছে এরকম কিন্তু না, একাধিক পরীক্ষায় আসছে। তো এখানে অপশন অনুযায়ী আপনারা একটু উত্তর করেন। এই যে উত্তর অলরেডি আপনারা করে ফেলছেন যে মিতা সরকার 10-এর ক, জেরিন আক্তার 10-এর ক উত্তর করছেন, 10-এর ক উত্তর করছেন। আপনারা একটু কমেন্টস করেন। এই তো মিতা সরকার, তাহমিনা আনাম উত্তর করছেন। আপনারা একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি। এ গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতাকে? এই গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতাকে? এই তো ঐশ্বরিয়া আইমা উত্তর করছেন 10-এর ক। এটার বাংলা অনুবাদ করা হয় সোনা ঝরা দিন। এটার বাংলা অনুবাদ করা হয় কিন্তু সোনা ঝরা দিন। আপনাদের উত্তর সবারটাই ঠিক আছে। আসলে আমাদের এই প্রশ্নটা বলছি তো যে প্রকাশিত হওয়ার পরে অসংখ্যবার পরীক্ষায় আসছে এটা। তাহমিনা আনাম মূলত বাংলাদেশি বংশোদ্ভূত কি বলা হয়, আমেরিকান নাগরিক তাহমিনা আনাম, ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বা লেখক, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা।
ব্রিটিশ লেখিকা। তিনি এটা লিখছেন 2007 সালে, এটা প্রকাশ করছেন 2007 সালে। এটা তার প্রথম উপন্যাস, এটা তার প্রথম উপন্যাস তাহমিনা আনামের প্রথম উপন্যাস হচ্ছে এ গোল্ডেন এজ। কিন্তু এ বাদে তাহমিনা আনামের কিন্তু আরেকটু পরিচয় আছে। তাহমিনা আনাম বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ এবং ঐতিহাসিক আবুল মনসুর আহমেদ, আপনারা অনেকেই নাম শুনছেন, আবুল মনসুর আহমেদ বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ এবং একই সাথে সাহিত্যিক আবুল মনসুর আহমেদের কিন্তু নাতি কিন্তু এই তাহমিনা আনাম। আবুল মনসুর আহমেদের নাতি তাহমিনা আনাম। আবুল মনসুর আহমেদ নামটা শোনার সাথে সাথে কিন্তু আমাদের একটা গ্রন্থের নাম মনে আসে। নামটা শোনার সাথে সাথে আমাদের একটা গ্রন্থের নাম মনে আসে, আমার দেখা রাজনীতির 50 বছর। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। এটা 1969 সালে লেখা, অনেকবার কিন্তু এটা পরীক্ষায় আসছে যে আমার দেখা রাজনীতির 50 বছর এই গ্রন্থটির রচয়িতাকে আবুল মনসুর আহমেদ, এবং আবুল মনসুর আহমেদের নাতি কিন্তু তাহমিনা আনাম। তো আমরা শুধু নাতি না, আমাদের তার আরো একটা পরিচয় আছে, তার বাবাও কিন্তু বিখ্যাত মানুষ। আমাদের যে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার এর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের মেয়ে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের মেয়ে হচ্ছে তাহমিনা আনাম। তার প্রথম উপন্যাস হচ্ছে এ গোল্ডেন এজ, এবং তার কিন্তু আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে। তার আরেকটা বিখ্যাত গ্রন্থ, মানে তার দ্বিতীয় উপন্যাস দ্য গুড মুসলিম, তার দ্বিতীয় উপন্যাস। এটা 2011 সালে এটা প্রকাশিত হয়। দ্য গুড মুসলিম তার আরেকটি দ্বিতীয় উপন্যাস, এবং এটা কিন্তু 2011 সালে প্রকাশিত হয় তাহমিনা আনামের। থ্যাংক ইউ। তো হ্যাঁ, আমার দেখা জেরিন আক্তার, আমার দেখা রাজনীতির 50 বছর। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে 11 নম্বর প্রশ্ন, 71-এর দিনগুলি কে লিখেছেন? ওই যে হাঙ্গর নদী গ্রেনেড যেমন খুবই পরিচিত একটা প্রশ্ন, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছিল, ঠিক সেই রকমই একটি প্রশ্ন হচ্ছে 71-এর দিনগুলি। অসংখ্যবার পরীক্ষায় আসছে এবং এখানে আসলে কারোর ভুল হয় না। এই জায়গাটা এই টাইপের প্রশ্নগুলো আসলে কারোর ভুল হয় না। আমরা জানি যে এটা হচ্ছে স্মৃতিকথামূলক ডায়েরি বা দিনলিপি। স্মৃতিকথামূলক দিনলিপি। এটা কিন্তু প্রকাশ হচ্ছে কিন্তু 1986 সালে। স্মৃতিকথামূলক দিনলিপি। মুক্তিযুদ্ধের সময় জাহানারা ইমামের, আমরা এটা কারোর উত্তরই ভুল হবে না আশা করা যায়, জাহানারা ইমাম 11 নাম্বার সি। তো আপনারা সবাই উত্তর দিয়ে দিচ্ছেন, রেজওয়ান উত্তর দিচ্ছেন, ঐশ্বরিয়া উত্তর দিচ্ছেন, তারপরে মাসুম বিল্লাহ উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ, সবারই উত্তর। এটা কারোরই ভুল হওয়ার কথা না। জাহানারা ইমামের স্মৃতিকথামূলক দিনলিপি, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তিনি যে ডায়েরি তৈরি করছেন, সেই ডায়েরি হচ্ছে 71-এর দিনগুলি। এটা হচ্ছে 1986 সালে রচিত হচ্ছে। এই গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র, আমরা জানি যে জাহানারা ইমামের ছেলে শাফি ইমাম রুমি এই কেন্দ্রীয় চরিত্র, এর মূল চরিত্র, অর্থাৎ তাকে কেন্দ্র করেই মূলত যে জাহানারা ইমামের যে স্মৃতিচারণ সেইগুলোই কিন্তু তিনি। কারণ আমরা জানি যে শাফি ইমাম রুমি, অর্থাৎ রুমি মুক্তিযুদ্ধে যান এবং শহীদ হন। মুক্তিযুদ্ধে যান এবং শহীদ হন। এই কারণে এই শহীদ হওয়ার কারণে, রুমি শহীদ হওয়ার কারণেই কিন্তু জাহানারা ইমামকে আমরা কিন্তু বলি শহীদ জননী। জাহানারা ইমামকে কিন্তু আমরা বলি শহীদ জননী। জাহানারা ইমামের
যে উপাধি আমরা কিন্তু তাকে চিহ্নিত করি শহীদ জননী হিসেবে। জাহানারা ইমাম কিন্তু শুধু যে একটাই গ্রন্থ লিখছেন এরকম কিন্তু নয়। জাহানারা ইমামের কিন্তু মানে স্মৃতিচারণমূলক বা ভ্রমণ ভ্রমণ গ্রন্থ কিন্তু আরো একটি আছে, প্রবাসের দিনলিপি। তার কিন্তু আরেকটি আছে, প্রবাসের দিনলিপি। তার আরেকটি দিনলিপি, প্রবাসের দিনলিপি তার আরেকটি গ্রন্থ। এটাও স্মৃতি কথামূলক গ্রন্থ। আমাদের যেহেতু মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, তার কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস বীর শ্রেষ্ঠ। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বীর শ্রেষ্ঠ। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বীর শ্রেষ্ঠ 85 সালে 1985 সালে কিন্তু এটা প্রকাশিত হয়, বীর শ্রেষ্ঠ জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তো আমাদের যেটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু খুবই ইজি ছিল, মানে এটা কিন্তু আমাদের সবারই জানা, আপনারা সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তো এই কারণে আমরা পরের প্রশ্নে যাচ্ছি একটু, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটি নাটক। আমরা এতক্ষণ উপন্যাস নিয়ে কথা বলছিলাম, এবার আমরা একটা নাটক নিয়ে একটু কথা বলি। মুক্তিযুদ্ধের একটি নাটক 43 BCS পরীক্ষা আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আজকে যে প্রশ্ন সলভ করছি এখানে কিন্তু অলরেডি 3টা প্রশ্ন কিন্তু মুক্তিযুদ্ধ মানে 43 BCS পরীক্ষা আসছে। 43 BCS পরীক্ষা আজকে আমরা যে 4টা মানে এই যে 12 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করছি, এর মধ্যে কিন্তু অলরেডি 3টা প্রশ্ন 43 BCS পরীক্ষায় আসছে। তার মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন আমাদের চাকরি পরীক্ষায় কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আজকের আলোচনায় বুঝতে পারছি। অন্যান্য পরীক্ষায় তো আছেই, বিশেষ করে BCS পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। 43 BCS পরীক্ষায় 3টা আসছে শুধু। তো এখন আমরা একটু দেখি যে আমরা এটা হচ্ছে আমাদের একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি। অপশন হচ্ছে আমি বিজয় দেখেছি, 71-এর দিনগুলি, কি চাহ শঙ্খচিল, তরঙ্গ ভঙ্গ। আপনারা একটু উত্তর করেন, আমরা একটু দেখি। কি চাহ শঙ্খচিল, 71-এর দিনগুলি, আমি বিজয় দেখেছি, তরঙ্গভঙ্গ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। আমরা জানি এটা হচ্ছে চরমপত্র, MR আক্তার মুকুলের চরমপত্র। MR আক্তার মুকুলের চরমপত্র। আমরা জানি যে আমাদের যে বাংলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে প্রতিদিন যে কথিকা পাঠ করা হতো, MR আক্তার মুকুল সেই কথিকাটা পাঠ করতেন এবং সেটাই হচ্ছে চরমপত্র আকারে আমি বিজয় দেখেছি হিসেবে প্রকাশিত হয়। 71-এর দিনগুলি আমরা একটু আগেই কথা বললাম, এটা হচ্ছে স্মৃতিচারণ, এটা হচ্ছে স্মৃতি গ্রন্থ। আর তরঙ্গভঙ্গ আমরা জানি যে এটা হচ্ছে অ্যাবসার্ড ধর্মী নাটক, সৈয়দ অলিউল্লাহর অ্যাবসার্ড ধর্মী নাটক। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়, এটা মুক্তিযুদ্ধের আরো অনেক আগে 64 সালে প্রকাশিত হয়, মুক্তিযুদ্ধের আরো আগেই প্রকাশিত হয় তরঙ্গভঙ্গ, যার কারণে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক হওয়ার কথা না। এটাও নাটক, তরঙ্গভঙ্গ নাটক, কিন্তু আগের নাটক। আমরা এই কারণে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি চাহ শঙ্খচিল মমতাজ উদ্দিন আহমেদের কি চাহ শঙ্খচিল, এটা হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। তার কিন্তু আরো মুক্তিযুদ্ধ ভিত্তিক একাধিক নাটক আছে। মমতাজ উদ্দিন আহমেদ কিন্তু বাংলা সাহিত্যের বিখ্যাত নাট্যকার এবং তার কিন্তু একাধিক মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আছে। যেমন স্বাধীনতা আমার স্বাধীনতা, একাধিকবার পরীক্ষা আসছে। স্বাধীনতা আমার স্বাধীনতা একাধিকবার পরীক্ষায় আসছে। কিন্তু স্বাধীনতা আমার স্বাধীনতা কার নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কার, এটা কিন্তু মমতাজ উদ্দিন আহমেদের স্বাধীনতা আমার স্বাধীনতা। কিংবা এবারের সংগ্রাম, এই নাটকগুলা কিন্তু সবই হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদের। তাহলে মমতাজ উদ্দিন আহমেদের কি চাহ শঙ্খচিল, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। আমাদের অপশনে আমরা দেখতে পাচ্ছি নাটক আছে মাত্র 2টা, তরঙ্গভঙ্গ এটা আগের অ্যাবসার্ড ধর্মী নাটক 64 সালে, আর 71-কে কেন্দ্র করে নাটক রচনা করছেন কি চাহ শঙ্খচিল। বাকি 2টা অপশন কিন্তু এখানে হওয়ার সুযোগ নাই। এবং আপনাদের উত্তরও আমরা দেখতে পাচ্ছি যে মিতা সরকার কি চাহ শঙ্খচিল দিয়েছেন, হাসান মাহমুদ গ, আব্দুল জলিল উত্তর করছেন গ। কি ঠিক আছে, মিতা সরকার বর্ণচরা বকুলপুরের স্বাধীনতা, হ্যাঁ বকুলপুরের স্বাধীনতা এটাও মমতাজ উদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। আমরা পরের প্রশ্নে যাই। আমরা দেখি যে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আবার উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এখানে আছে চিলেকোঠার সেপাই,
আমরা এর আগেও একটা প্রশ্নে কিন্তু এই অপশনটা পাইছিলাম, চিলেকোঠার সেপাই। আমরা জানি যে এটা হচ্ছে 69 কে কেন্দ্র করে, 69-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 71-এর দিনগুলি, এটা স্মৃতি, আমরা আবারও বলছি এটা স্মৃতি, আবার অপশন আসছে। এবং পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কিন্তু কাব্যনাট্য, কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কাব্যনাট্য। এটা আমরা জানি যে সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়। তাহলে এটা কাব্যনাট্য, চিলিকোঠার সেপাই হচ্ছে 69, এটা হচ্ছে স্মৃতিচারণমূলক গ্রন্থ। তাহলে উপন্যাস থাকছে একটা, এবং সেটা হচ্ছে আগুনের পরশমণি, আগুনের পরশমণি। এই তো মোটামুটি আমাদের জহিরুল ইসলাম হায়াত উত্তর দিচ্ছেন আগুনের পরশমণি। এখন আগুনের পরশমণি এটা কার লেখা যেন? আগুনের পরশমণি কার? আগুনের পরশমণি কার? আপনারা একটু উত্তর করেন। আগুনের পরশমণির রচয়িতা কে? রচয়িতা কে? আপনারা একটু এটার কমেন্টস করেন, কমেন্টস করে আগুনের পরশমণি এটার রচয়িতা কে আপনারা একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি আগুনের পরশমণি এটার রচয়িতা কে। 13 নম্বর গ, 13 নম্বর গ হবে কেন? 13 নম্বর তো গ না। রেজন উত্তর দিচ্ছেন না, আরিশা উত্তর দিচ্ছেন 13-র গ, 13-র গ হবে না, 13-র হবে হচ্ছে খ। অলরেডি আমরা পেয়ে গেছি। আমি চাচ্ছি যে আপনারা একটু উত্তর করেন, সেটা হচ্ছে আগুনের পরশমণির রচয়িতাকে। এই তো উত্তর আমি পাচ্ছি, হাসান মাহমুদ দিয়েছে, জহিরুল ইসলাম দিয়েছেন হুমায়ুন আহমেদ। তাহলে হুমায়ুন আহমেদ, হুমায়ুন হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি। এটা 1986 সালে, 1986 সালে এটা লিখছেন, 1986 সালে তিনি এটা লিখছেন, প্রকাশ করছেন আগুনের পরশমণি। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আগুনের পরশমণি কিন্তু আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। কারণ এইটাকেই হুমায়ুন আহমেদ তিনি এটা 1994 সালে, 1994 সালে এই একই শিরোনাম ঠিক রেখে তিনি এটাকে চলচ্চিত্রের রূপদান করছেন, চলচ্চিত্র তৈরি করছেন 1994 সালে। এবং এখানে আমরা জানি আমাদের যে বিখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, বিপাশা হায়াত, ডলি জহুর, তারা কিন্তু এই সিনেমায় কিন্তু অভিনয় করছেন। অর্থাৎ এটা 94 সালে চলচ্চিত্রে রূপদান করছেন। তাহলে আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। আর বাকিগুলা কিন্তু উপন্যাস নয়, বাকিগুলো উপন্যাস নয়, যার কারণে এটা আমাদের সুযোগ নেই। এটাও কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন, এবং এটা কিন্তু 30 বিসিএস পরীক্ষায় আসছে। আমরা একটু যদি পরের প্রশ্নে যাই, দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? এটাও আশা করা যায় যে আপনারা উত্তর করবেন। এটাও একাধিকবার পরীক্ষায় আসছে। আমাদের এখানে আছে হয়তো 30 বিসিএস, কিন্তু আমাদের একাধিকবার 30 বিসিএস শুধু নয়, বিভিন্ন পরীক্ষা, ছোট বড় বিভিন্ন পরীক্ষায় এটা কিন্তু প্রশ্ন আসছে, দ্য লিবারেশন অব বাংলাদেশ। আপনারা 14 নম্বর প্রশ্নের একটু কমেন্টস করেন, 14 নম্বর প্রশ্ন আপনারা একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি। 14 নাফিসা তাবাসসুম উত্তর করছেন বি। আপনারা একটু উত্তর করেন, আমরা একটু দেখি। রফিকুল ইসলামের, আমরা যদি দেখি মেজর রফিকুল ইসলাম, মূলত এটা যেটা অপশন যেটাকে বোঝানো হচ্ছে মেজর রফিকুল ইসলামের কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একাধিক গ্রন্থ আছে। আমরা জানি যে লক্ষ প্রাণের বিনিময়ে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। তারপরে 71-এর বিজয় গাথা তার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, মেজর রফিকুল ইসলামের 71-এর বিজয় গাথা। কিংবা একটি ফুলকে বাঁচাবো বলে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, একটি ফুলকে বাঁচাবো বলে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। আমাদের মূলত আপনাদের উত্তর অনুযায়ী আমরা একটু আগাই। মাসুম বিল্লাহ খ, জেরিন আক্তার খ, সময় লিফিকার উত্তর করছেন খ, জান্নাতুল ফেরদৌস উত্তর করছেন খ। ওকে, তাহলে উত্তর কিন্তু সঠিক। আমি বলছিলাম যে এই প্রশ্নটাও কিন্তু একাধিকবার পরীক্ষা আসছে। মেজর জেনারেল মানে ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল সুকান্ত সিং, তিনি 1778 সালে এটা লিখছেন, 1978 সালে তিনি এই দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থটি কিন্তু লিখছেন। তিনি মূলত ভারতের যে বিভিন্ন যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে একটা সিরিজ তৈরি করতে চাইছিলেন। সেই সিরিজের দ্বিতীয় খণ্ড হচ্ছে মেজর জেনারেল যে সিরিজ লিখতে চাইছিলেন, একটা সিরিজ
সিরিজ সিরিজ লিখতে চাইছিলেন, সিরিজটার নাম ছিল ইন্ডিয়াস 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 or since India's or since independence, India's or since independence এই নামে তিনি একটা সিরিজ তৈরি করতে চাইছিলেন 70-এর দশকে। এই সিরিজেরই দ্বিতীয় খণ্ড হচ্ছে এই আমাদের দ্য লিবারেশন অফ বাংলাদেশ। তিনি মেজর জেনারেল সুকান্ত সিং যেটা লিখছেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, আমরা জানি যে রশিদ করিমের একটা গ্রন্থ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। উত্তম পুরুষ উপন্যাসটির রচয়িতাকে আমরা জানি যে এটা রশিদ করিমের বিভিন্ন। কর্নেল সিদ্দিক মালিক তো নয়, এখানে সালিক, কর্নেল সিদ্দিক সালিক হবে। কর্নেল সিদ্দিক সালিক ইনি হচ্ছে পাকিস্তানের একজন সেনাবাহিনীর একজন কর্তা। তিনিও কিন্তু একটা দারুণ গ্রন্থ লিখছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। তার গ্রন্থটি ইংরেজিতে গ্রন্থটি লিখছেন দ্য উইটনেস অফ সারেন্ডার। দারুণ একটা গ্রন্থ লিখছেন এবং খুবই জনপ্রিয় মানে বহুল পঠিত একটি গ্রন্থ হচ্ছে কর্নেল সিদ্দিক সালিকের উইটনেস অফ সারেন্ডার। এই গ্রন্থটি মুক্তিযুদ্ধকে, অর্থাৎ নিয়াজির আত্মসমর্পণ অথবা পরাজয়ের সাক্ষী, এই তার অনুবাদ, এই গ্রন্থটির অনুবাদ নিয়াজির আত্মসমর্পণ অথবা পরাজয়ের সাক্ষী, তার উইটনেস অফ সারেন্ডার কর্নেল সিদ্দিক সালিকের গ্রন্থ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা গ্রন্থ। যাই হোক, আমাদের এই অপশন অনুযায়ী দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুকান্ত সিং। আমরা পরের প্রশ্নে যাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? এখানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র ইন্সট্রাক্টর পদে 2020 সালে পরীক্ষায় আসছে। অপশন অনুযায়ী অপশন আছে জাহান্নাম হইতে বিদায়, রাইফেল রুটি আওরাত, হাঙর নদী গ্রেনেড, বং থেকে বাংলা। এই অপশন অনুযায়ী আপনারা একটু কমেন্টস করেন, আমরা দেখি আপনারা একটু কমেন্টস করেন। এখানে আমরা কিন্তু জাহান্নাম হইতে বিদায়ের কথা পড়ে আসছি, রাইফেল রুটি আওরাত আমরা জানি যে আনোয়ার পাশার একটি বিখ্যাত উপন্যাস, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আনোয়ার পাশার একটা বিখ্যাত উপন্যাস। হাঙর নদী গ্রেনেডের কথা কিন্তু আমরা আগের অপশনগুলোয় পড়ে আসছি। এবং বং থেকে বাংলা এটার কথা আমরা বলিনি, কিন্তু আমরা যদি তার সালটা একটু দেখি তো আমরা উপন্যাসগুলা সম্পর্কে আমরা জানি। আমরা যদি একটু সাল দেখি, এটা কিন্তু 71 সালে লেখা এবং 71 সালে প্রকাশিত। এটা 71 সালে লেখা এবং 71 সালে প্রকাশিত। এটা কিন্তু 71 সালে লেখা কিন্তু 73 সালে প্রকাশিত গ্রন্থ। হাঙর নদী গ্রেনেড আমরা আগে সাল দিছিলাম 1976 সালে, এবং বং থেকে বাংলা 1978 সালে প্রকাশিত গ্রন্থ। বং থেকে বাংলা ওই যে রিজিয়া রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা। রিজিয়া রহমানের আরেকটি গ্রন্থ কিন্তু আমরা ওখানে পড়ে আসছিলাম, রক্তের অক্ষর। তো এখানে আমরা দেখছি রিজিয়া রহমানের বং থেকে বাংলা 78 সালে। আমরা একেবারে সঠিক। এখানে যদি আমরা শুধু সালগুলো একটু খেয়াল করি তাহলে আমাদের কিন্তু উত্তর চলে আসছে যে মুক্তিযুদ্ধের উপরে রচিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি। তাহলে উত্তর কিন্তু সময়ের লিপিকর আকলিমা, আপনারা যারা লিখছেন খ, এখানে কিন্তু খ উত্তর হবে না। এটা প্রকাশটা দেখতে হবে, জাহান্নাম হইতে বিদায়। রাইফেল রুটি আওরাত কিন্তু প্রথম মানে লেখা হচ্ছে 71 সালে। আমরা জানি যে আনোয়ার পাশা বুদ্ধিজীবী 14 ডিসেম্বরে তিনি শহীদ হয়ে যাচ্ছেন, কিন্তু গ্রন্থটি কিন্তু প্রকাশিত হচ্ছে 1973 সালে প্রকাশিত হচ্ছে। সেই সূত্রে এখানে কিন্তু উত্তর হবে জাহান্নাম হইতে বিদায়, অর্থাৎ এটা 71 সালে লেখা এবং 71 সালে প্রকাশিত, জাহান্নাম হতে বিদায়। বাকি দুইটা তো হওয়ার সুযোগ নাই। তো আমরা এখানে জাহান্নাম হইতে বিদায়। আমরা পরের প্রশ্নে যাব। তবে এখানে কিন্তু আপনারা বেশিরভাগই ক উত্তর করছেন এবং ক কিন্তু এখানে খ করছেন, কিন্তু খ কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু হবে ক, জাহান্নাম হতে বিদায়। আমাদের পরের প্রশ্ন 16 নম্বর, রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? 44 BCS এনএসআই পরীক্ষা, 44 BCS এবং এনএসআই পরীক্ষায় আসছে এই প্রশ্নটি।
যে রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে। ঠিক আগের প্রশ্নটাই আবার একবার আসছে। আমরা জানি যে এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত, এটা আনোয়ার পাশার লেখা। রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশার লেখা একটি গ্রন্থ। রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশার গ্রন্থ রাইফেল রুটি আওরাত। আমরা জানি যে মুক্তিযুদ্ধ জহির রায়হান মূলত ভাষা আন্দোলন ভিত্তিক তার কাজটা বেশি, তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিন্তু তার একটা সৃষ্টিকর্ম কিন্তু আছে, যেমন প্রামাণ্য চিত্র, তার একটা প্রামাণ্য চলচ্চিত্র আছে কিন্তু মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। চলচ্চিত্র মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তার একটা প্রামাণ্য চলচ্চিত্র আছে, যেমন স্টপ জেনোসাইড। তার কিন্তু বিখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। হুমায়ুন আহমেদের তো একাধিক মুক্তিযুদ্ধ চলচ্চিত্র আছে। শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ সংসপ্তক, যদিও মুক্তিযুদ্ধ ভিত্তিক নয় কিন্তু সংসপ্তক মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়, কিন্তু তার বিখ্যাত গ্রন্থ শহীদুল্লাহ কায়সারের, এবং তিনিও কিন্তু 14 ডিসেম্বর কিন্তু তিনিও মানে শহীদ হয়ে যান। আমরা একটু পরের প্রশ্নে যাই, কারণ এটা আমাদের খুবই ইজি প্রশ্ন এবং এখানে সবারই কিন্তু এখানে উত্তর হয়েছে। আমি আর কমেন্টসটা পড়ছি না এই প্রশ্নের, আপনাদের সবারই কিন্তু ঠিক আছে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের 17 নম্বর প্রশ্ন, যে কোন দুইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? দেখেন প্রশ্ন কত স্টাইলে হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে কত স্টাইলের প্রশ্ন হয়, মানে সবসময় যে হবে উপন্যাস বা এরকম নয়। কখনো কখনো আমরা এখানে দেখছি যে কোন দুইটি উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়। এবার এখানে আমাদের উত্তর গ্রন্থ নয় বলছে 71-এর দিনগুলি আর নদীবক্ষে। আমরা জানি যে 71-এর দিনগুলি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, যেটা আমরা বারবারই আলোচনা করলাম, কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়। এটা কিন্তু কাজী আব্দুল ওদুদের উপন্যাস, এবং এটা নদীকেন্দ্রিক জেলে সম্প্রদায়ের বা নদীকেন্দ্রিক মানুষের যে সংগ্রামী জীবন তাকে কেন্দ্র করে কিন্তু লেখা। নদীবক্ষে, ওটা বানানটা ভুল আছে, নদীবক্ষে হবে, নদীরক্ষে হবে না। তো যাই হোক, কাজী আব্দুল ওদুদের লেখা, এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়। তাহলে অপশন আমরা খেয়াল করছি যে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক আর একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়, তাহলে এটা তো উত্তর হওয়ার কথা না। 71-এর দিনগুলি এখানে আছে, 71-এর দিনগুলি এবং আমি বীরাঙ্গনা বলছি, 71-এর দিনগুলি এবং আমি বীরাঙ্গনা বলছি, দুইটাই কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক। আমি 71-এর দিনগুলিতে জাহানারা ইমাম, আমি বীরাঙ্গনা বলছি, এটা কার? ডক্টর নীলিমা ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার লেখা আমি বীরাঙ্গনা বলছি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। যাপিত জীবন এবং বিরহ বিলাপ, যাপিত জীবন এবং বিরহ বিলাপ। যাপিত জীবন এটা সেলিনা হোসেনের ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। সেলিনা হোসেনের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা যাপিত জীবন। আর বিরহ বিলাপ কায়িকবাদের রচনা, প্রেমের কাব্য। এটা হচ্ছে কাব্য, প্রেমের কাব্য, যেটা 1870 সালে প্রকাশিত হয়। 1870, অর্থাৎ মুক্তিযুদ্ধের আরো অনেক 100 বছর আগে। তাহলে বিরহ বিলাপ এটা কায়িকবাদের লেখা কাব্য, এটা প্রেমের কাব্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাপিত জীবন ভাষা আন্দোলনের এবং বিরহ বিলাপ এটা প্রেমের কাব্য, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়। তাহলে অপশন অনুযায়ী এটা হয়ে যাবে যাপিত জীবন এবং বিরহ বিলাপ। আমরা জানি যে আগের একটা কমেন্টসে আমরা দেখছিলাম বকুলপুরের স্বাধীনতা মমতাজ উদ্দিনের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, অর্থাৎ এটা কিশোরদের জন্য তিনি লিখছেন। আর হাঙ্গর নদী গ্রেনেড তো আমরা পড়ে আসলাম, তাহলে এটাও কিন্তু হওয়ার কথা না। তাহলে অপশন অনুযায়ী এখানে উত্তর হবে গ। আচ্ছা ঠিক আছে, আমরা পরের প্রশ্ন, আমাদের সম্ভবত শেষ প্রশ্ন আমরা দেখি। খোকা এবং রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? খোকা এবং রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনগুলো আছে, কালো বরফ, জীবন আমার বোন, অনুর পাঠশালা এবং খেলাঘর। তাহলে এখানে 44 BCS পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। আপনারা একটু কমেন্টস করেন
যে এই প্রশ্নটার উত্তর কি হবে। খোকা এবং রঞ্জু, এটা চরিত্র থেকে, মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক শুধু সাহিত্য অথবা সাহিত্য নয় এরকমই আমরা দেখে আসলাম, কিন্তু এখানে কিন্তু তার ভিতরে চরিত্রগুলোও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চরিত্র থেকেও কিন্তু প্রশ্ন হয়, চরিত্র থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে চারটা উপন্যাসই কিন্তু মাহমুদুল হকের লেখা, চারটাই কিন্তু মাহমুদুল হকের লেখা উপন্যাস। কালো বরফ, জীবন আমার বোন, অনুর পাঠশালা, খেলাঘর, চারটাই কিন্তু তার। অনুর পাঠশালা এটা কিন্তু মাহমুদুল হকের প্রথম উপন্যাস, এটা প্রথম উপন্যাস মাহমুদুল হকের প্রথম উপন্যাস অনুর পাঠশালা। জীবন আমার বোন এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, জীবন আমার বোন। এবং কালো বরফ এটা 67 সালে প্রকাশিত হয়। কালো বরফ এটা 77 সালে প্রকাশিত কালো বরফ। এবং এর প্রধান চরিত্র হচ্ছে আব্দুল খালেক। আমাদের যেহেতু আমরা একটা চরিত্র দিয়ে কথা বলি, আব্দুল খালেক, এটার প্রধান চরিত্র হচ্ছে আব্দুল খালেক। অনুর পাঠশালার এর চরিত্র হচ্ছে অনু এবং অনুই হচ্ছে এটার প্রধান চরিত্র। খেলাঘর এটাও তার একটা উপন্যাস, এবং এখানের প্রধান চরিত্র হচ্ছে, খেলাঘরের প্রধান চরিত্র হচ্ছে ইয়াকুব রেহেনা, এই খেলাঘরের চরিত্র। জীবন আমার বোন মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য, সেই সাহিত্যেরই প্রধান চরিত্র হচ্ছে খোকা এবং রঞ্জু, তারা ভাই বোন। এই দুইটা চরিত্র হচ্ছে জীবন আমার বোন, তার যে মুক্তিযুদ্ধ ভিত্তিক আব্দুল হকের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা গ্রন্থ, তারই চরিত্র হচ্ছে খোকা এবং রঞ্জু। যাই হোক, আমাদের মোটামুটি আমরা আমাদের ক্লাস শেষের দিকে আমরা পিডিএফ, আমাদের যে ইগুলো আছে, আমাদের যে স্লাইড গুলো আছে, সেখানে আপনারা যে সলভ করা বা অল্প কিছু লেখা, সেগুলো আপনারা তো লিখে নিছেন, এবং এগুলার পিডিএফ আকারে থাকবে, পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন এই ক্লাসের ইয়েগুলা। আমরা একেবারে শেষের দিকে আমাদের যে কোর্স প্ল্যানগুলো আছে, সেই কোর্স প্ল্যানগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমরা যে আমাদের যে চলমান কিছু কোর্স আছে, যেমন আমাদের 19তম নিবন্ধনের ফুল কোর্স চলছে, 20 থেকে 10ম গ্রেডের ফুল কোর্স চলছে, অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স চলছে, এবং 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স চলছে, ইউনিয়ন সমাজকর্মী কোর্স চলছে। এই কোর্সগুলার এই যে ক্লাস প্ল্যান কিন্তু সব দেওয়া আছে, যে টপিকস ভিত্তিক কতগুলা ক্লাস হবে, এক্সট্রা ক্লাস হবে, কিংবা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস হবে, এক্সাম ব্যাচে এক্সাম কেমন হবে, এবং প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু বই আছে, সে বইগুলা, এই সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা কোর্সের একটা ফি কিন্তু আমাদের এখানে নির্ধারণ করা আছে। আপনারা যারা এই ক্লাস চলাকালীন, এই লাইভ ক্লাস চলাকালীন যারা আপনারা ভর্তি হবেন, তাদের জন্য কিন্তু এই ছাড় আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম 19তম নিবন্ধনের ফুল কোর্সের কিন্তু কোর্স ফি কিন্তু এই সব মিলে ক্লাস, টপিকস এবং বই সহ কিন্তু 3500 টাকা। কিন্তু আপনারা যদি ক্লাস চলাকালীন যদি ভর্তি হন, লাইভ ক্লাস চলাকালীন যদি ভর্তি হন, এখানে আপনাদের যোগাযোগের জন্য কিন্তু নাম্বার আছে। আপনারা যদি ক্লাস চলাকালীন যদি ভর্তি হতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে 1499 টাকা। এবং এখানে কোর্স অনুযায়ী আপনাদের দেখবেন যে কোর্স অনুযায়ী যেটা এই যে অল জব ম্যাথ, এটা আছে 2000 টাকা, সেটা কিন্তু আপনারা ক্লাস চলাকালীন ভর্তি হলে একেবারে স্বল্প মূল্যে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন 650 টাকা। আমাদের 19তম নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স, অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক যে নিবন্ধন, তো সাবজেক্ট ভিত্তিকের একটা গুরুত্ব বেশি, তো সেখানে সাবজেক্ট ভিত্তিকের যে আমাদের যে ইররেগুলার, মানে আপনারা যদি অফ টাইমে বা অন্য সময় ভর্তি হন, সেখানে কিন্তু আপনাদের 2000 টাকা পে করতে হবে। কিন্তু আপনারা যদি লাইভ ক্লাস চলাকালীন যদি ভর্তি হন, তাহলে এখানে কিন্তু মাত্র 1099 টাকায় কিন্তু ভর্তি সুযোগ পাবেন। এবং ইউনিয়ন সমাজকর্মী, যেটা এই মুহূর্তে সব থেকে মানে গুরুত্বপূর্ণ সার্কুলার, এবং যার জন্য সবাই মানে ব্যাপক পরিমাণে এখানে কিন্তু আবেদন করছে, এবং যার জন্য সবাই ব্যাপকভাবে প্রস্তুতিও নিচ্ছে, একেবারে ইন্টার পাস থেকে শুরু করে অনার্স পাস পর্যন্ত, মাস্টার্স পাস পর্যন্ত সবাই কিন্তু এখানে প্রস্তুতি নিচ্ছে। যেটা সব থেকে আকর্ষণীয়, এই সময়ে সব থেকে আলোচিত সার্কুলার সেটা কিন্তু আমাদের এখানে সব মিলে কিন্তু 1999 টাকা অন্য টাইমে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন। সেটা আমরা কিন্তু এই লাইভ ক্লাস চলাকালীন কিন্তু আমরা এটা মাত্র 999 টাকায় কিন্তু
ভর্তি হওয়ার সুযোগ দেব। তা আপনারা এই মানে ক্লাস অনুযায়ী আপনাদের ক্লাস কতটুকু ভালো লাগে, বা আমরা কতটুকু আপনাদের সার্ভিস দিতে পারছি, তার উপরে ভিত্তি করে আপনারা যদি মনে করেন যে আপনারা উপকৃত হবেন, আমাদের সার্ভিসে যদি আপনারা সন্তুষ্ট হন, তাহলে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন। আপনারা লাইভে ভর্তি হবেন, আপনাদের যে মানে এই অন্য সময় ভর্তি হলে যে খরচটা হয়, আপনারা তা না করে আপনারা লাইভ ক্লাসে ভর্তি হয়ে যাবেন। আপনাদের অল্প টাকায় আপনারা আশা করা যায় যে একটা পরিপূর্ণ একটা প্রস্তুতির সুযোগ পাবেন। তো আপনারা চিন্তা ভাবনা করবেন এবং ভর্তি হবেন, আশা করি আমাদের সাথে থাকবেন, আশা করি আমরা। তো আমরা আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।